গুরুত্বপূর্ণ এবং সম্প্রতিকালে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি। এর কারণ হচ্ছে খানিকটা হলেও ভারতের সাথে কেন জানি না ইচ্ছা করে তার একটা বৈরী সম্পর্ক গড়ে তুলতে চাচ্ছে, যেটা বাংলাদেশের জনগণ মেনে নিচ্ছে না। আর ওদিকে বাংলাদেশে নির্বাচন হয়ে যাওয়ার পরে ত্রয়োদশ সংসদ নির্বাচন, যেখানে অনেক বছর পরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে, এই সরকারের শপথ নেওয়ার পর থেকে আপনাদের ধারণা ছিল যে ভারত অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেই রকম আচরণ করুক না কেন, অন্তত নির্বাচিত সরকারের সঙ্গে তারা ভালো আচরণ করবে, অন্তত সীমান্তে তারা যে ঝামেলাগুলো আগে করেছে সেটা আর করবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে তারা তার মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে সেখানে সাম্প্রদায়িক কিছু সমস্যা হচ্ছে। আর বিজেপি সরকার পশ্চিমবাংলায় নির্বাচিত হওয়ার পর তারা মুসলিম ছাড়া করার একটা পদক্ষেপ গ্রহণ করেছে। ওই রাজ্য থেকে মুসলমানদেরকে বিতাড়িত করে দেবে, তাদের নাগরিকত্ব ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। যে দেশের শাসকরা তাদের দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে পারে না, নাগরিকদের ভালোবাসতে পারে না, অথবা নাগরিকদের উপর অত্যাচার চালায়, আমার মনে হয় না সেটা একটা ভালো দেশ, ভালো শাসক এবং ভারতের যে প্রাচীন ঐতিহ্য তার সাথে এই আচরণটা যায় না। আমার কাছে কেন জানে মনে হয় ভারত যারা বর্তমানে শাসন করতেছে তারা শাসক পরিবারের লোক না, অথবা শাসন করার যোগ্যতা রাখে না। তারা সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে, এই কারণে তারা মূলত এর মাধ্যমে তাদের ব্যর্থতাকে ঢাকতে চাচ্ছেন। আমি মূলত বাংলাদেশের পররাষ্ট্র নীতির প্রতি সম্মান জানাই, কারণ আমি যেহেতু এই বিষয়ে পড়াশোনা করেছি। বাংলাদেশ সবসময় অন্যের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়, কারোর সাথে তারা দুশ্মনী করতে চায় না, কোনো দেশের যুদ্ধ আরোপ করতে চায় না, যুদ্ধকে তারা সমর্থন করে না। বরং এদেশের নাগরিকরা মৌনভাবে বলেও তারা তাদের যে সমস্ত দেশ দুর্বল তাদেরকে তারা সমর্থন করে। যেমন ফিলিস্তিনের সাথে যখন ইসরায়েলের যুদ্ধ হয়, ইসরায়েল যখন অন্যায়ভাবে ফিলিস্তিনের ভূমি দখল করে, তখন বাংলাদেশের মানুষ ফিলিস্তিনকে সমর্থন করে। একইভাবে যখন মিয়ানমার আমাদের রোহিঙ্গাদের উপর, মুসলিম রোহিঙ্গাদের উপর অত্যাচার চালায়, তখন আমাদের দেশের মানুষ রোহিঙ্গাদের সমর্থন করে। এমনি ভাবে যেখানে যে ইরান আমেরিকা যুদ্ধ হলো, সেক্ষেত্রে ইরানকে বাংলাদেশের মানুষ সমর্থন দিয়েছে। সরকার সেই সমর্থনটা একটা রাষ্ট্রীয়ভাবে বিবৃতি দিয়ে দেয় না। এর কারণ হচ্ছে আমরা যেহেতু কোনো দেশের যুদ্ধকে সমর্থন করি না, সুতরাং ইরানের যুদ্ধকেও আমরা সমর্থন করি না। কিন্তু ইরান যেহেতু আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে, সুতরাং এই দেশের মানুষ তাদেরকে মৌনভাবে সমর্থন জানিয়েছে এবং তারা সকল শক্তি দিয়ে এই সমর্থনকে তারা এগিয়ে নিয়ে গেছে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের পররাষ্ট্র নীতিটাই হচ্ছে অন্যের সাথে বন্ধুত্ব। সে কারণে আমরা যুদ্ধ দেখি, আমরা লালন করি না, এরা প্রশ্রয় দেয় না, কিংবা আমরা অন্য দেশকে উস্কানি দেওয়ার মধ্যেও নেই। খুব সম্প্রতিকালে এই একটা বিষয় বলতে হয়, সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার 3 মাসের মাথায় 4th মাসে তিনি বিদেশ সফরে গেলেন। এর মধ্যে মালয়েশিয়া গেলেন এবং চীন ঘুরে এলেন। মালয়েশিয়া যাওয়ার পরে তার যে তাদের ওই সরকার, আনোয়ার ইব্রাহিম দেশের প্রধানমন্ত্রী, এবং রাষ্ট্রীয়ভাবে মনে হয় তারেক রহমান এবং তার টিম সফরসঙ্গীদেরকে রিসিভ করার জন্য সারা দেশ সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়ে এই তাকে অভ্যর্থনা জানাচ্ছে, সম্মান জানাচ্ছে, সব রকম কার্যক্রমে বাংলাদেশকে সকল রকম সর্বোচ্চ লেভেলের সম্মান জ্ঞাপন করেছে। আমরা আমাদের দেশের মানুষরা অনেকদিন পরে আমাদের প্রধানমন্ত্রী যখন ওই দেশে সর্বোচ্চ সম্মান পাচ্ছেন, তখন আমাদের অহংকারের বুক ভরে যাচ্ছে। আমরা এর আগে বিগত সরকারের সময় আমরা দেখেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী হন তিনি স্বৈরাচার, তিনি যখন দেশের বাইরে যাচ্ছেন অসম্মানিত হচ্ছেন, তার মধ্য দিয়ে মূলত দেশকে খাটো করা হচ্ছে এবং আমরা অসম্মানিত হচ্ছি। কিন্তু আপনাদের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান যখন মালয়েশিয়া গেলেন, তখন সেখানে সম্মান দেখে আমরাও আনন্দিত হয়েছি যে না, আমাদের দেশের মর্যাদা অনেক বৃদ্ধি পেয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো দাবি ছিল, যেমন সে দেশে আমাদের বিনিয়োগের কথা বলেছেন, ও দেশের ব্যবসায়ীদেরকে ওই হচ্ছে ওখানে জেলখানায় কিছু শ্রমিক বন্দী ছিলেন, তারপরে আমাদের দেশের মানব সম্পদ সেখানে নেওয়ার ব্যাপারে যে কথাবার্তা বলা যায় যে দরজাগুলো ওপেন হয়ে গেছে এবং এর মধ্যে জেলখানার প্রথম টিম অলরেডি বাংলাদেশে চলে এসেছে। এই যে সেই দেশের সাথে যে গুরুত্বপূর্ণ সফর এবং রাষ্ট্রীয় সফর আমরা পর হাতে হাতে পেতে শুরু করলাম, আমরা মনে করলাম এটাই বোধহয় সর্বোচ্চ সম্মান। এরপরে উনি যখন চীন গেলেন, তখন চীনের সম্মান দেখে আমরা অভিভূত
মালয়েশিয়ার আলোচনাটা আলোচনা নয়, চীনের আলোচনাটাই প্রাধান্য পেয়েছেন। উনি কুয়ালালামপুর থেকে সরাসরি চীনের পূর্বাঞ্চলে একটা শহর আছে তালিয়ান, সেখানে এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা প্রোগ্রাম হচ্ছিল, যে প্রোগ্রামে 110টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন। তিনি সেই প্রোগ্রামে আসেন এবং আমাদের সেই দেশের প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেন। তার আগে যেটা হয় সেটা হলো সেই দেশের প্রধানমন্ত্রী তাকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় ব্যাপার হলো যে বিমান থেকে তাকে লাল গালিচার সম্বর্ধনা দিয়ে যে আনা হলো, এই যে এত সম্মান, একটা গরিব দেশের প্রধানমন্ত্রীকে সম্মান দেখানো হলো, এটা আমরা অভিভূত হয়েছে, আনন্দিত হয়েছে। আমাদের পত্র পত্রিকাগুলো বলেছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এতটুকু সম্মান দেওয়া হয়নি, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যে সম্মান দেওয়া হয়েছে। সে কারণে আমরা বলবো যে এটা অনেক বড় প্রাপ্তি। সবচেয়ে বড় ব্যাপার হলো সেখানে গণতান্ত্রিক দেশ নয় চীন, আপনারা জানেন যে সেখানে সমাজতান্ত্রিক দেশ, কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে তারা সম্মান করে। এই কারণে যখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রীরা ওখানে গেছেন, সেখানে সম্মান জানানো হয়েছে। আপনারা শুনে অবাক হবেন যে বিগত 3বার চীন যৌথ ইশতেহার প্রকাশ করেছে এবং যৌথ সাংবাদিক সম্মেলন হয়েছে। বাংলাদেশের 54 বছরে এই 3বার মানে যৌথ ইশতেহার, মানে সফর হলো, সফরে তাদের কি অর্জন, আমাদের কি অর্জন, সেটা যৌথভাবে বিবৃতি দেওয়া হচ্ছে। সেটা প্রথম কিন্তু জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে তিনি যখন চীন সফরে গেলেন 2005 সালের অক্টোবরে, এরপর খালেদা যখন ক্ষমতা এলেন তখন 2005 সালে, 1975 সালে, এরপর হলো 2005 সালে, এবং এবং এবার 2026 সালে তারেক রহমান গেলেন এবং সেই মিটিংয়েও যৌথ ইশতেহার। এবং তারেক রহমান শুধু প্রধানমন্ত্রী যে বসে মানে অংশগ্রহণ করেছে তা নয়, সেটা তো রাষ্ট্রীয় প্রটোকল। তিনি তার সঙ্গে রুদ্ধদ্বার মিটিং করেছেন, তার দলবল নিয়ে মিটিং করেছেন, ওই হচ্ছে তাদের যে স্পিকার, তার সঙ্গে তিনি আলাদাভাবে মিটিং করেছেন এবং তিনি প্রধান মানে রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মিটিং করেছেন। তো এই যে তার সফর, সব মিলিয়ে আমাদের এই সফরটা এত সফলতা একটা বড় লক্ষণ হচ্ছে ভারতের সাথে কোনো দ্বিপাক্ষিক বৈঠকের মতো হয় নাই। অথচ 2 বছর ধরে সীমান্ত বন্ধ, আর সীমান্ত বন্ধ মানে আমাদের দেশের লোকদেরকে ইন্ডিয়া যেতে দিচ্ছে না, ভিসা বন্ধ। কি হলো যে কোনো আলোচনা ছাড়াই তারা আমাদের ভিসা উন্মুক্ত করে দিচ্ছে। তার মানে হচ্ছে যখন চীন এবং মালয়েশিয়ার মতো দেশ আমাদেরকে সাদরে গ্রহণ করলো, তারা মনে করলো যে আমরা তো অনেক কিছু হারিয়ে ফেলতেছি। এই যে মানে আমাদের একটা কথা মনে রাখতে হবে, শেয়ান আমরা যেহেতু স্বাধীনতা অর্জন করেছি, যেহেতু আমরা সম্মান অর্জন করে ফেলেছি, সুতরাং তারা আমাদেরকে সবসময় কোটা দিয়ে বানায়, আরে ফকির নিয়ে সামান্য উপকার করে কোটা দেয়। সবসময় ভারত বা পশ্চিমবাংলার লোকরা আমরা তোমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছি, আরে বাবা উপকার না হয় একটু করে তো, কিন্তু তার যে হাতের সুবিধা তো তোমরা নিয়ে নিছো, আমরা তোমাদের উপকারের জন্য কৃতজ্ঞতা জানাই, কোনো সন্দেহ নাই। কিন্তু মুহূর্তে মুহূর্তে কোটা দিবা কেন? আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদেরকে এত কোটা দেওয়ার দরকার না। তোমাদের ছাড়াও যে আমাদের চলে সেটা তো আমরা প্রমাণ করে দেখাচ্ছি। তো আমাদের নানান কারণে আমরা ভারতে যেতাম, কলকাতা যেতাম, আরে একটা ওই দেশের সাথে এই দেশের একে ফজলুল হক দেশের মানুষ ছিলেন, তিনি ওখানে শাসন করেছেন। মোহাম্মদ আলী মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা যাই হোক, কলকাতার সাথে পূর্ব বাংলা সবসময় রিলেশন ছিল, আমরা এই রিলেশনটা কখনো কাট করতে চাইনি, কিন্তু তারাই তাদের আচরণের জন্য কাট হয়ে গেছে। আর তারা যদি মানে শুভবুদ্ধির উদয় হয়, আমাদের একটু আলোচনা করে তাদের পর মানে আছে দীনেশ ত্রিবেদী, তিনি হচ্ছেন রাষ্ট্রদূত বা হাই কমিশনার, তিনি আসি বললেন যে বাংলাদেশের এই জনগণ আমাদের 150 কোটি, একত্রে আমরা এই কাজ করতে পারি। ওই দেশের খেলোয়াড় আমরা এই দেশের খেলোয়াড় এক হয়ে যায়, তাদের সমস্যা কি? আমার মনে হয় এমন একটা লোককে পাঠানো হয়েছে যে লোক কূটনীতি সম্পর্কে কোনো ধারণা রাখেন না, কারণ রাষ্ট্রদূত কখনো এইভাবে কথা বলতে পারে না, একটা আরেকটা দেশের হাই কমিশনার বা রাষ্ট্রদূত হয়। আচ্ছা যাই হোক, তারপরও তিনি বলেছেন আমাদের সরকার থেকে হয়তো তার কড়া প্রতিবাদ জানানো হয়নি, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। আমাদের দেশের মানুষ সচেতন এবং আমরা সচেতন। আমাদের দেশ গণতান্ত্রিক ভাবে আমরা মানে একটা গণতান্ত্রিক দেশ, সাংবিধানিক ভাবে আমরা গণতান্ত্রিক দেশ। কোন দেশের মানুষ আমাদের সম্মান জানালো না জানালো কিছু যায় আসে না। আমরা আমাদের নীতি আদর্শে এবং আমাদের পররাষ্ট্র নীতি আমরা বলিষ্ঠ থাকবো, যত শক্তি সঞ্চয় হবে, যত আমরা উন্নত হবো, অন্যরা আমাদের সেলুট জানাতে বাধ্য থাকবে। সুতরাং কে আমাদের বাঁকা
চোখে দেখলো সেগুলো নিয়ে আমাদের চিন্তার দরকার নেই। আমাদের যদি তাদের স্বার্থ থাকে তারা এগিয়ে আসবে, না হলে আমরা তাদের ছাড়া যে চলতে পারি না, তো প্রমাণিত হয়ে গেছে। সুতরাং আমাদের সাথে যদি আসতে হয় তাহলে ওই অ্যাক্টিভিটি আসতে হবে যে সীমান্তে কোনো হত্যা হবে না। ওই হচ্ছে তোমরা আমার বড় ভাই বড় ভাইয়ের মতো থাকো, আমি ছোট ভাইয়ের মতো থাকি, কিন্তু ছোট ভাই বড় ভাইয়ের অর্থ এই নয় যে তুমি আমার টর্চার করবা, অসম্মান করবা। অধিকারের ক্ষেত্রে আমি যেহেতু এক বাপের সন্তান, এক তুমি জাতিসংঘের সদস্য, আমি জাতিসংঘের সদস্য, সুতরাং তোমার যে রাইট আমারও সে রাইট। তুমি আগে জন্মগ্রহণ করেছো বলে আমার বড় ভাই, তোমাকে আমি সেলুট জানাই, সম্মান জানাই, কিন্তু আমার অধিকারে তুমি হস্তক্ষেপ করতে পারবে না। যদি করো আমি সেটা দেখে থাকবো। অনেক ধন্যবাদ রবি ভাইকে আজকে এই বিষয়ে আলোচনা